সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি লায়লা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যার আজকের আয়োজন মালায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং ফল গবেষক ডক্টর শামসুল আলম মিঠুর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী শেখ আফজালের একক চিত্রকলা প্রদর্শনী ইন্টারনাল অ্যাফেকশন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 মে পর্যন্ত। এবার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। আজ বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা, বহুমাত্রিক জ্যোতির্ময় সত্যজিৎ রায়ের জন্মদিবস। 1921 সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। সত্যজিৎ রায় তার চলচ্চিত্র নির্মাণের জন্য দেশ বিদেশের বহু পুরস্কার, প্রশংসা ও সম্মাননা পেয়েছেন। 1983 সালের ফরাসি সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অব অনার প্রদান করেন এবং 1992 সালে আমেরিকার একাডেমি অব মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন তার সারা জীবনের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিশেষ অস্কার পুরস্কার প্রদান করে। চলচ্চিত্র থেকে চিত্র, চিত্র থেকে সাহিত্য, ক্যালিগ্রাফি, কোরিওগ্রাফি, এমনকি অভিনয়, বিশাল এক বৃত্তে ছিল সত্যজিতের বিচরণ। আজ জন্মদিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে। দেখছিলেন জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। উনি আমার বাবা, উনার সাথে এভাবে কথা না বললে হতো না? উনাকে এভাবে অপমান না করলে তোমার হতো না? আরে আমি ওনাকে অপমান করলাম কোথায়? উনিই তো উল্টাপাল্টা কথা বললেন। এই অপমানটা কি উনার প্রাপ্য ছিল? আমি তোমার বাবা মায়ের সাথে কি এভাবে কথা বলি? একজন স্কুল শিক্ষক, বয়স্ক মানুষ, তার সাথে কেন এভাবে কথা বললে তুমি? সব তোমার দোষ, এই তোমার জন্যই আজকে এই অবস্থা। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। আমিও জানি না কেন, কি কারণে করিমকে গুলি করা হলো। আমি 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 জানি না, কিন্তু আমি আমি মানে জেনে দেওয়ার চেষ্টাটা করবো। ঠিক আছে, জেনে দেওয়ার চেষ্টা থাক, জানতে গিয়ে যদি আপনি আবার বিপদে পড়ে যান। রাত 11:30 দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টকশো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। নিয়মিত খাবারের পাশাপাশি নিজেকে সুস্থ ও সতেজ রাখতে প্রতিটি মানুষের ফল খাওয়া উচিত। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ফল গবেষক ডক্টর শামসুল আলম মিঠু। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। গ্রীষ্মকাল চলছে, বাজারে আমরা বিভিন্ন রকম ফল দেখতে পাচ্ছি এবং যদি আমরা চিন্তা করি দেখা যায় যে এই যে বছরের প্রথম 4টি মাস,
এই মাসে বিভিন্ন ধরনের ফলটা আমরা বেশি পাই, কিন্তু অন্যান্য সময় অতটা ফল দেখা যায় না বাজারে। তো প্রথমে এই বিষয়টি সম্বন্ধে একটু জানতে চাই যে এই ফলগুলো যখন বেশি পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, পরবর্তীতে কি এটি সংরক্ষণ করে রাখার কোনো রকম উপায় আছে? দেখুন, বাংলাদেশের যে ক্লাইমেটটা, এই ক্লাইমেটটাই কিন্তু নাতিশীতোষ্ণ। যে আমাদের শীতও আছে, গরম আছে, শীতকালে শীতকালীন ফল পাই, গরমকালে গরমকালীনের ফল পাই। যে গরমে আমাদের যে ফলের যে ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে যে 54%, বছরের 54% ফল আমরা বছরে 4 মাস পেয়ে থাকি। বিশেষ করে মে, জুন, জুলাই এবং আগস্ট। এবং বাকি যে 8 মাস আছে, সেই 8 মাস বাকি আমরা 46% কিন্তু ফলগুলি পেয়ে থাকি। যেমন মনে করেন যে আম, কাঁঠাল, লিচু, লেবু, পেয়ারা, এগুলি কিন্তু আমরা ম্যাক্সিমাম ফলগুলি কিন্তু আমরা গ্রীষ্মকালেই পেয়ে থাকি। এবং বাকি শীতকালীন ফলগুলির মধ্যে কিন্তু কুল থেকে শুরু করে কুল, সফেদা, এইগুলি ফলগুলি কিন্তু আমরা শীতকালে পেয়ে থাকি। ফল চাষের উপরে আমাদের কিন্তু বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে মানুষের সুস্থতার জন্য, স্বাভাবিক সুস্থতার জন্য একজন মানুষের কিন্তু প্রতিদিন 120 গ্রাম করে ফল খাওয়া দরকার। এবং সেখানে আমরা কিন্তু খাচ্ছি মাত্র 48 গ্রাম ফল। যেটা আবার যদি সবজির কথা যদি বলেন যে একজন মানুষের প্রতিদিন 220 গ্রাম করে সবজি খাওয়া দরকার। এবং আলু এবং যেটা মিষ্টি আলুকে, এটাকে যদি আমরা সবজির মধ্যে যদি চিন্তা করি, তাহলে আমরা খাচ্ছি মাত্র 70 গ্রাম। এবং আলু এবং মিষ্টি আলুকে যদি বাদ দিই, তাহলে আমরা খাচ্ছি মাত্র 35 গ্রাম। এই হচ্ছে আমাদের পুষ্টির দন্যতা। আমরা যদি একটু সচেতন হই এবং এই ফল চাষে যদি একটু আগ্রহী হয়ে উঠি, আমরা কিন্তু বসতবাড়ি থেকে কিন্তু এখন পর্যন্ত যে ফলগুলি আসে, আমরা কিন্তু বসতবাড়ি থেকে 70% ফল এখনও কিন্তু বসতবাড়ি থেকে আসে। এবং বাকি 30% ফল কিন্তু আমরা বাণিজ্যিকভাবে আবাদ করে থাকি। তো এই বাণিজ্যিক আবাদের পরিমাণটা যদি আরেকটু যদি বেড়ে যায় এবং ফল যদি আমরা কোয়ালিটি ফল যদি উৎপাদন করতে পারি, আমরা যেরকম এই বিশেষ করে ফ্রুটের নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সির কথা যেটা বলছি, এটা অনেকখানি কিন্তু আমরা উত্তরাতে পারবো এবং অনেক ফলই কিন্তু আমরা দেশের বাইরে কিন্তু রপ্তানিও করতে পারবো। আচ্ছা, যেটি আপনি বলছিলেন যে আমাদের শারীরিক সুস্থতার জন্য ফল খাওয়া দরকার, কিন্তু ঠিক বিপরীত কথাটাও আমরা জানি যে এখন ফলে অনেক রকম ফরমালিন থাকে। তো এই যে ফরমালিন একটি বিষাক্ত কেমিক্যাল যেটা ফলে ইউজ করা হচ্ছে এবং এটি আমরা খাচ্ছি, এটি আমাদের শরীরের জন্য কতটা দীর্ঘমেয়াদী একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে? দেখেন, যে ফল আমাদের সব ফলে না, কিছু কিছু ফলে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু মানুষ কিন্তু এই ফলে কিন্তু কিছু পরিমাণ কেমিক্যাল ব্যবহার করে থাকে। বিশেষ করে আমি বলবো যে ক্যালসিয়াম কার্বাইড এবং অক্সিটোসিন সেটা ব্যবহার করে আপনার ফলকে পাকানোর জন্য এবং ফলের শেলফ লাইফটাকে বাড়ানোর জন্য। এছাড়া ডিডিটি ব্যবহার করা হয়, এছাড়া ফরমালিনও কিছু ব্যবহার করার কথা শোনা যায়, ইথিলিন, ইথেফন, ইথ্রেল, এইগুলো কিন্তু ব্যবহার করা হয়। এবং এইগুলির কিন্তু প্রত্যেকটা কেমিক্যালেরই কিন্তু একটা শরীরে সহনীয় মাত্রা আছে। এই সহনীয় মাত্রার বাহিরে যখন যায়, তখন কিন্তু শরীর আর সহ্য করতে পারে না, তখন বিভিন্ন ধরনের রোগ শোক অসুখ কিন্তু শরীরে চলে আসে। তো এই যে এই ফলের যে সমস্ত কেমিক্যালগুলি ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে টেক্সটাইল ডাই যেগুলি অনেক সময় ব্যবহার করা হচ্ছে ফলে, এটার জন্য মনে করেন যে লিভার, হার্ট, কিডনি, লাঞ্চ, তাছাড়া আমাশয়, জন্ডিস, বিভিন্ন ধরনের, তাছাড়া আপনার এই যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও কিন্তু মানুষের শরীরে হতে পারে। এবং এটা থেকে দেখা যায় যে বিশেষ করে যারা আপনার প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওমেন যারা, এবং তারা যদি এই কেমিক্যালগুলি যদি কেমিক্যালযুক্ত ফলগুলি যদি খায়, তাহলে অনেক সময় তার শিশুটা বিকলাঙ্গ হতে পারে। তো এই কেমিক্যালগুলি বিভিন্ন স্টেজে ব্যবহার করে। একটা কেমিক্যাল দেওয়ার সাথে সাথেই কিন্তু তার মধ্যে চেঞ্জটা আসে না, একটু সময়ও লাগে। তো এইটা খুবই আইডেন্টিফাই করা অনেক সময় খুব কঠিন হয়ে যায়। তো সবচেয়ে ভালো হচ্ছে যে ফলগুলি যখন আপনি বাজার থেকে কিনবেন, তো বাজার থেকে কেনার পরে যদি 5 থেকে 10 মিনিট যদি আপনি পানিতে ভিজিয়ে রেখে যদি আপনি ফলগুলি যদি খান, তাহলে কিন্তু আপনার কেমিক্যালের মাত্রাটা কিন্তু অনেক কমে যাবে। আবার ভিনেগার যেটা পাওয়া যায়, সেটা থেকে 5 থেকে 10 মিনিট যদি 5 থেকে 10% ভিনেগার যদি আপনি যদি এই ফলগুলি যদি একটু ভিজিয়ে রাখেন, তাও কিন্তু আপনার এই কেমিক্যালের মাত্রাটা অনেকখানি কমে যাবে। তো সবচেয়ে ভালো হচ্ছে যে ফলটা যদি আপনি কোনো পরিচিত জনের কাছ থেকে ফল খাওয়া, সেটা খুবই দরকারি। তাছাড়া নিজের গাছ থেকে, নিজের আবাদ থেকে যদি আপনি খান, সেটা হতে পারে। আবার যদি অসময়ে ফল যেটা, যে মনে করেন যে সিজনাল ফলগুলিতে কেমিক্যাল দেওয়ার পরিমাণটা হয়তো অনেকখানি কম, কিন্তু
অসময়ে যদি ফলটা যদি বাজারে আসে তাহলে আপনাকে ধরেই নিতে হবে যে ফলটার মধ্যে কিছু কেমিক্যাল কিন্তু দেওয়া আছে। এক্ষেত্রে থেকে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে আমাদের নিজেদের পরিচিত কারো কাছ থেকে ফল নেওয়া বা নিজেরাই বাসায় যাতে আমরা ফলগুলি রোপণ করতে পারি। তো এই বিষয়ে একটু জানতে চাই যে বাসায় বা ছাদে, টবে, বারান্দায় কি কি ধরনের গাছ রোপণ করা যায়? দেখেন যে কিছু কিছু ফল আছে একটু সেমি শেড এরিয়া পছন্দ করে, যেমন আমি বলবো যে লটকন, এরা যদি খোলা রোদের মধ্যে লাগানো এরা খুব ভালো হয় না, এরা একটু ছায়াযুক্ত জায়গা পছন্দ করে। আবার কিছু কিছু ফল আছে যে আপনার সূর্যের আলো অনেক বেশি পছন্দ করে। আপনি যদি ছাদে যে কোনো ধরনের আপনি ফল গাছ কিন্তু করতে পারেন, বেশি আম, কাঁঠাল থেকে শুরু করে আপনার পেয়ারা, জামরুল, জলপাই, এই আঙ্গুর, এইগুলি কিন্তু খুব সহজে কিন্তু সাকসেসফুলি কিন্তু আপনি টবে ছাদে করতে পারেন। আবার আপনার যদি বারান্দায় আপনার একটা লেবুর গাছ, একটা লটকনের গাছ, একটা মালটা বা একটা ট্যাং ফল যেটা আমরা বলে থাকি, বাজারে ট্যাং খাই, ট্যাংগুলি কিন্তু আমরা যদি নিজের গাছ থেকে পেড়ে যদি জুস করে খাই সেটা যতটা ফ্রেশ হবে বাজারে ট্যাংগুলি কিন্তু কিছুটা হলেও আপনার কেমিক্যাল দেওয়া থাকবে। কিন্তু বাণিজ্যিকভাবে যদি চিন্তা করি আমাদের দেশে বর্তমানে ফল চাষের অবস্থাটি কেমন? ফল চাষের যে অবস্থা আমি বলতেছিলাম যে এখন পর্যন্ত কিন্তু 30% ফল আমরা বাণিজ্যিকভাবে করে থাকি, আর বাকি 70% ফল কিন্তু আমরা এখন বসত বাড়ি থেকে নিয়ে আসি। তো এই ফলগুলি যদি আমরা যারা করছি তারা যদি, যেমন দেখেন যে পাকিস্তান কিন্তু তারা আম উৎপাদন করে এবং তারা দেশের বাইরে রপ্তানি করে, কিন্তু আমের ক্ষেত্রে বা অন্যান্য ফলের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে সম্পদ আছে সেটা কিন্তু অনেক বেশি সম্পদই আছে, এবং সেটা যদি আমরা কোয়ালিটি ফল যদি আমরা প্রডিউস করতে পারি তাহলে কিন্তু আমরাও কিন্তু দেশের বাইরে রপ্তানি করতে পারবো। এবং আসার কথা হচ্ছে গত বছর কিন্তু বেশ কিছু কাঁচা আম কিন্তু আমরা দেশের বাইরে কিন্তু আমরা রপ্তানি করছি। এবছরও কিছু প্ল্যান চলছে যে কিছু আম, কিছু কাঁঠাল আমরা সবজি হিসাবে বা কাঁচা ফ্রেশ, বিশেষ করে গ্রিন ম্যাঙ্গো জুসগুলি কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু দেশের বাইরে, এটা কিন্তু আমরা এখন বিদেশে রপ্তানি করতে পারছি। তো এখানে যেটা হচ্ছে যে এই ফলগুলি আবাদ করার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে, যে কোন সময়ে কোন ফল গাছে কি করণীয়, যে অনেকগুলি ক্ষেত্রে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো জানি না, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুলও আমরা করে থাকি। আচ্ছা, এই যে শিক্ষাটা কোন সময় কি করণীয়, এটি কৃষকদের কাছে পৌঁছানোর জন্য আমাদের সরকারি দিক থেকে কি কোনো রকম উদ্যোগ নেওয়া হয়েছে? সরকারি দিক থেকে যেটা হচ্ছে যে প্রত্যেকটা উপজেলায় কিন্তু কৃষি অফিস আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারা কাজ করে যাচ্ছে, এবং তারা সেখানে কিন্তু একজন উপজেলা কৃষি অফিসার, একজন এক্সটেনশন অফিসার, এগ্রিকালচারিস্ট, তারা ওখানে কাজ করে যাচ্ছে, ডিপ্লোমা যারা আছে তারা কাজ করে যাচ্ছে। তাদের সাথে যদি যোগাযোগ করে তারাও কিন্তু অনেক সাজেশন তারা দিচ্ছে এবং তারা কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটগুলি কাজ করে যাচ্ছে, যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জার্মপ্লাজম সেন্টার, তারা কাজ করছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারাও কিন্তু ফল নিয়ে কাজ করে যাচ্ছে, নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আসছে। তো সবশেষে আপনার সম্বন্ধে আমি একটু জানতে চাই যে এই যে ফল গবেষণার সাথে আপনি যুক্ত হলেন, ইচ্ছাটা কবে থেকে হলো বা কিভাবে যুক্ত হলেন? দেখেন, আমার বাড়িটা ঈশ্বরদীর উপজেলায় জয়নগরে। তো আমাদের ওখানে লিচু হতো, আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সব ফলের সাথে আমি একেবারে ছোটবেলা থেকে জড়িত ছিলাম। তো আমি পড়ালেখার ক্ষেত্রে পড়ালেখা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং একটা বড় অংশ করেছি আমেরিকার ইউনিভার্সিটি উইসকনসিন ম্যাডিসনে। তো সেখান থেকে ফিরে এসে ডিগ্রি কমপ্লিট করার পরে আমার মনে হয়েছে যে ফল নিয়ে কাজ করাটাই আমার জন্য ভালো, এবং কেন জানি কোনো কিছুতে একটা ভালো লাগা একটা কথা আছে না, যে আমি একটা চাকরি করি সেটা না, একটা ডিভোটেশন যেটা আমি বলি, যে ডিভোটেডলি একটা জিনিসকে ভালোবাসি এবং সেই জিনিসটাকে নিয়ে আমি সামনে আগাতে চাই। আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চাটাকে আমি যেভাবে আদর করি, ফলটাকে আমি অতখানি করেই আদর করি, যেন ফল গবেষণার এদেশের মানুষের জন্য পুষ্টির অভাব না হয়, এবং ফলও যে অপুষ্টিটা রয়ে গেছে সেটা উতরায়, যেন ফল আমাদের বাংলাদেশেও যেন ফলের স্বয়ংসম্পূর্ণ হয়ে ফল যেন বিদেশে রপ্তানি করতে পারে, এরকম আশাটাই আমি করি। আমরাও সেই প্রত্যাশা করছি যে একদিন আমাদের দেশও এই ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। শুভ সন্ধ্যাকে ধন্যবাদ, এবং এনটিভিকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেইল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।